আবাসিক হল বাড়ানো সহ ৩ দফা দাবিতে আজও বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল থেকেই অনেক শিক্ষার্থী কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের উপর হামলা হলে তার দায় উপদেষ্টাদের নিতে হবে। এর আগে ৭০% আবাসন ভাতা সহ ৩ দফা দাবিতে বুধবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এদিন দুপুরে মৎস্য ভবন পেরিয়ে কাকরাইল মসজিদের কাছাকাছি পৌঁছলে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠি পেটা, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিক সহ অনেকেই আহত হন। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘ এক যুগ ধরে যে হল আন্দোলন আমরা বঞ্চিত, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের আবেদনটুকু দ্রুত সময়ের মধ্যে কার্যকর করে। জনদুর্ভোগ তৈরি হোক এরকম কিছুই করিনি। আমরা এখানে একটা শান্তিপূর্ণভাবে একটা অবস্থান নিয়েছি এবং এই অবস্থানটা চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করছেন। এ বিষয়ে খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, এই মুহূর্তে যেহেতু শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছেন, তাদের কাছে কি ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন এবং এই কর্মসূচি তারা কতক্ষণ চালিয়ে যাবেন? তানিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তারা কঠোর অবস্থানে আছেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি তারা এক কথাই বলছেন বারবার যে তাদের যে দাবি মূলত বিশ্ববিদ্যালয়ের যে আবাসন ব্যবস্থা সেটি বাড়ানো এবং তাদের দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণ করা কেরানীগঞ্জে। আপনারা জানেন যে দীর্ঘদিনের একটি দাবি, সেই কেরানীগঞ্জের ক্যাম্পাসটি দ্রুত নির্মাণের আশ্বাস বাস্তবায়নের জন্য আশ্বাস দেওয়া। পাশাপাশি তাদের উপর গতকালকে শিক্ষার্থীদের উপর যেভাবে পুলিশ লাঠিচার্জ বা টিয়ার সেল নিক্ষেপ করেছে, সেই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না বলে আমাদেরকে বলেছেন। তারা বলছেন যে দীর্ঘ 14 বছর ধরে বিশেষ করে তাদের আবাসন খাত এবং বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস স্থানান্তরের বিষয়ে এক ধরনের ঢিলে তালে চলছিল এবং তারা যেটি বলছেন যে সিন্ডিকেটের কারণে তাদের যে সংকট, সেই সংকটটি দূর হচ্ছে না বলে তারা দাবি করেছেন। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার বাসার দিকে যমুনা, যেটি আপনারা জানেন যে সেখানে গতকালকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মার্চ টু যমুনা যে কর্মসূচি পালন করে আসছিলেন মিছিল করে, ঠিক কাকরাইল মোড়ে আসার পরেই তাদের উপরে কিন্তু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এটি তাদের দাবি যে কেন একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা করা হলো সেটির বিষয়ে তারা জবাব চাচ্ছেন। এবং পাশাপাশি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে কিন্তু এখানে এসেছিলেন রাতে। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরোধিতা তারা করছেন। তারা বলছেন যে তথ্য উপদেষ্টা এখানে এসে যে বক্তব্য দিয়েছেন তাতে শিক্ষার্থীদের এক ধরনের অবমাননা করা হয়েছে বা অপমান করা হয়েছে, সেটির সমাধান না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। বেশ কয়েকটি বিষয় কিন্তু তারা কথা বলছেন। তবে একটু বলে রাখা ভালো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আবাসন যে বিষয়টি, হল রুম, সেটি কিন্তু তাদের
আমরা যতটুকু জানি 11টি হল রুম রয়েছে, এর মধ্যে মাত্র 2টি হল রুম যেখানে শিক্ষার্থীরা থাকতে পারে, কিন্তু বাকি যে 9টি হল রয়েছে সেই হলগুলো বিভিন্নভাবে রাজনৈতিক প্রভাব বলেন কিংবা এলাকার প্রভাব বলেন, ক্ষমতাশালীদের প্রভাবে কিন্তু দখল রয়েছে। আপনারা আমরা যেটি এর আগে জেনেছিলাম বিগত স্বৈরাচার সরকারের আমলে যে সেখানকার যে সংসদ সদস্য হাজী সেলিম, তিনি কিন্তু একটি আবাসিক হল দখল করে সেখানে একটি অট্টালিকা গড়ে তুলেছিলেন। এরকম বেশ কিছু হল কিন্তু এখন পর্যন্ত দখলে রয়েছে। কাজেই এই সংকট সমাধানে এখন যেটি আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে যদি জোরালোভাবে ব্যবস্থা নেওয়া হয় তাহলে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। তাদের দাবি যে গতকালকে তাদের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে, সবকিছু মিলেই তাদের এই সংকট সমাধান না হওয়া পর্যন্ত তারা এখানে কঠোর অবস্থানে থাকবে। আমরা যেটি দেখেছি যে এখানে যমুনার সামনে, প্রধান উপদেষ্টা বাসার সামনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ, র্যাব সহ অন্যান্য যে আইন শৃঙ্খলার সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। কাজেই কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। ধন্যবাদ হাবিব রহমান। নিশ্চয়ই আমরা ফিরবো আন্দোলনের খবর জানবার জন্য। দর্শক সহকর্মী হাবিব রহমান ছিলেন এতক্ষণ কাকরাইল মোড় থেকে। ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস শোক চলছে। ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায় শুধু অফিস কার্যক্রম চালু রয়েছে। এছাড়া বুধবার বিশ্ববিদ্যালয় এলাকাকে নিরাপদ এবং সুন্দর রাখতে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। টিএসসি লাগোয়া সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। উদ্যানে বসানো হচ্ছে পর্যাপ্ত সিসি ক্যামেরা, থাকবে পুলিশ বক্সও। উদ্যানকে রমনা পার্কের আদলে গড়ে তুলতে নেওয়া হবে পদক্ষেপ। এদিকে সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে কালো ব্যাচ ধারণ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সাম্য হত্যার প্রতিবাদে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধ দিবস পালন করা হচ্ছে। এছাড়াও ছাত্রদল সহ শিক্ষার্থীদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফরাদ, ক্যাম্পাসে এখন অবস্থা জানাবেন এবং একই সাথে কর্মসূচি কি ধরনের পালন করছে ছাত্রদল এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কথা তাদের সাথে বলা হয়েছে কিনা? তানিয়া, সাম্য হত্যার প্রতিবাদ এবং এই সাম্যের প্রতি সমবেদনা সহমর্মিতা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আজ অর্ধ দিবস ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে। শুধু অফিসিয়াল কার্যক্রম চলবে। আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের দেখিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা জুড়েই কিন্তু একটা শান্ত ঠান্ডা পরিবেশ। শিক্ষার্থীদের যেমন আনাগোনা থাকে সেই আনাগোনাটা আজকে ছিল না। আমরা ভিসির বাসভবনের সামনে রয়েছি। এই ভিসির বাসভবনের সামনে ছাত্রদল সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করবে। এরই মধ্যে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে এসে পৌঁছেছেন। ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গা থেকে এসেছেন। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, ঢাকার বিভিন্ন এলাকা থেকে, ঢাকার বিভিন্ন ইউনিট, বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছে। আমরা একটু দেখাই। আমার বাঁ পাশে রাস্তার অপর পাশে ছাত্রদের একটা জটলা রয়েছে। এখানে ঢাকা মহানগর পশ্চিমের নেতাকর্মীরা এখানে এসেছেন। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব সবাই আসবেন এবং কেন্দ্রীয় নেতারাও এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা থেকেই সাম্য হত্যার প্রতিবাদে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। এবং আমরা একটু জানাতে চাই, এর আগে গতকাল সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মী, সাম্যের সহপাঠীরা সহ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা এখানে এসেছিলেন এবং তারা এখানে এসে একটা বিষয় বারবার বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তাদের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন, ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, যার ফলে প্রক্টর এবং উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন তারা। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগের দাবি করেছিলেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মধ্যেই গতকালই একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের লাগোয়া গেটটি রয়েছে সেই গেটটি স্থায়ীভাবে
বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরাদের নিরাপত্তার বিধান রেখেছে, তারা নিরাপত্তা যাতে দিতে পারে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ীভাবে একটি পুলিশ বক্স তারা রাখার একটা ডিসিশন নিয়েছে, যেখানে যে কোনো ধরনের নিরাপত্তাজনিত যে কোনো বিষয় থাকবে সেখানে অভিযোগ বা কোনো পরামর্শ জানাতে পারবেন। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো একটা স্থায়ী সৌন্দর্যের একটা রূপ দেওয়ার চেষ্টা করছেন তারা। এই ডিসিশনটিও তারা নিয়েছেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা কালী মন্দির, ডিএমপি, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং বাংলা একাডেমির সবাই মিলে একটা কমিটি গঠন করে একে সৌন্দর্য বর্ধনের কাজ করবে। সাম্য মঙ্গলবার রাত 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয় এবং তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরই প্রতিবাদে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে সহমর্মিতা জানিয়ে তারাও আন্দোলনে নেমেছিল এবং তারা বারবার প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র সহ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন বলে তারা জানিয়েছেন। কালো ব্যাজ ধারণ কর্মসূচিটি শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে আর কি হবে, নতুন কোনো কর্মসূচি, নতুন কোনো দিক নির্দেশনা ছাত্র দলের নেতারা দেবেন কিনা সে বিষয়ে আমরা জানতে পারবো বলে আশা করছি। তা নিয়ে এখন ইবনে ফরহাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ফরহাদ ইবনে মালেক, আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা নিশ্চয়ই জানতে পারবো। দর্শক, সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফরহাদ ইবনে মালেক ছিলেন আমাদের সাথে। ছাত্রদল নেতা সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্যরা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের জানিয়েছেন তারা। এই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে বের হয়ে মশাল মিছিল অবস্থান নেয় রাজু ভাস্কর্য চত্বরে। এ সময় সাম্য হত্যার বিচার ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দরা। শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপদেষ্টা, উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। দাবি মেনে না নিলে সামনে আরও জোরদার কর্মসূচি ডাক দেওয়ার ঘোষণা দেন তারা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ পড়ানোর দাবিতে আজ নগর ভবন ঘেরাও কর্মসূচি রয়েছে। নগর ভবনের মূল ফটকের সামনে এই কর্মসূচি পালন করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। এর আগে বুধবারও সেখানে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভকারীরা জানান, গেজেট প্রকাশের পরও ইশরাককে শপথ না পড়ানো এবং দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। তাকে যেন দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় সেই দাবিতেই এই আন্দোলন করছেন তারা। যতদিন মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ না নেবেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণের ভোটে উনি নির্বাচিত হয়েছেন। ফ্যাসিবাদ সরকার সেটাকে কেড়ে নিয়েছিল, আদালত সেটা রায় দিয়েছে, কিন্তু সরকার কালক্ষেপণ করছে। ইশরাক ভাইকে যে শপথ গ্রহণ করানো হচ্ছে না কেন, আমরা সেই প্রতিবাদের দাবিতে আমরা এখানে আসি এবং যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে আমরা থাকবো এবং আগামী দিনে যে কর্মসূচি ঢাকাবাসী দিবে আমরা তার সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সেখানে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, এই মুহূর্তে সেখানকার খবর জানাবেন এবং কারা সেখানে যোগ দিয়েছেন? বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করে যাচ্ছেন এই দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। আজকে সকাল থেকেই আসলে ছোট ছোট মিছিল নিয়ে তারা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এসে অবস্থান নেন এবং নানা ধরনের স্লোগান তারা দিতে থাকেন। এর পরপরই আসলে সকাল 11টার একটু আগে তারা মিছিল নিয়ে একদম নগর ভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন। এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা যেটি বলার চেষ্টা করছেন যে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র না থাকায় তারা আসলে কোনো ধরনের সেবা পাচ্ছেন না, সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ময়লা যত্রতত্র পড়ে রয়েছে, পাশাপাশি সব ধরনের অব্যবস্থাপনার কথা কিন্তু তারা তুলে ধরছেন।
তারা আরো বলছেন যে তারা আসলে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও আসলে মেয়র না থাকায় নানা ধরনের ভোগান্তির শিকার তারা হচ্ছেন এবং পাশাপাশি এটিও বলছেন যে হাইকোর্টের রায় হওয়ার পরেও এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হওয়ার পরেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর ঘটনাকে তারা আসলে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করছেন। পাশাপাশি সরকারকেও তারা অনুরোধ করছেন যেন অনতিবিলম্বে ইশরাক হোসেনকে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করানো হয়। এখানে আন্দোলনকারী বেশ কয়েকজন রয়েছেন, আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা তো মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন, গতকালকেও করেছেন। আসলে আপনাদের কি কি সমস্যা হচ্ছে মেয়র না থাকার কারণে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি, হাজারো লক্ষ জনতা ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ইশরাক হোসেনকে দেখতে চাই। ইশরাক হোসেন মেয়র হয়ে আসলে আমাদের ঢাকার দক্ষিণের রাস্তাঘাট, যানজট এবং গ্যাস, পানি, বিদ্যুতের সমাধান হবে। এখন এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসাবে কেউ না থাকায়, প্রশাসনের অবহেলার কারণে আমরা প্রত্যেকটা পদে পদে বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায্য অধিকার এখন আমরা পাইনি। আমাদের লক্ষ জনতার দাবি, জনতার মেয়র ইশরাককে শপথ গ্রহণ করে অনতিবিলম্বে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। তাহলে আমরা বিএনপির সমস্ত জনগণ রাজপথে নেমে রাজপথ অবরুদ্ধ করে দিব এই সরকারের বিরুদ্ধে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী। তারা আসলে তাদের দাবির পক্ষে কঠোর অবস্থানের কথা জানাচ্ছিলেন। আসলে আমরা আরো একজনের কাছে একটু যেতে চাই। আসলে এখানে তো আপাতত কোনো মেয়র নেই। ইশরাক হোসেনকে হাইকোর্ট রায় দিয়েছে এবং নির্বাচন কমিশনও আসলে গেজেট প্রকাশ করেছে। আসলে বাধাটা কোথায় শপথ পড়ানোর ক্ষেত্রে আপনারা কি মনে করছেন? আমরা মনে করেছি এখানে কোনো অদৃশ্য শক্তি, যে শিশু থেকে বয়স্ক, যুবক যুবতী সারা বাংলাদেশের, এমনকি ঢাকা, এমন কোনো লোক নাই যারা নাকি ইশরাক সাহেবকে চায় না। পূর্বে যেমন ভোটে উনি নির্বাচিত হয়েছেন, সারা বাংলাদেশের ভালোবাসায় উনি কোর্টের রায়ে, মহামান্য কোর্ট ওনাকে রায় দিয়েছেন বসার জন্য। কিন্তু এখানে বাধা কোথায়? কোনো অদৃশ্য শক্তি, এই অদৃশ্য শক্তি কিছুতেই তাকে থামিয়ে রাখতে পারবে না। সারা বাংলাদেশ, এমনকি সারা ঢাকার মানুষও যদি অবস্থান আসলে তারা তাদের দাবির পক্ষে কিন্তু কঠোর অবস্থানের কথা জানাচ্ছিলেন এবং এখন পর্যন্ত তারা আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে কিন্তু একদম ভিতরে অবস্থান নিয়েছেন। তারা এই আন্দোলন আসলে কোথায় গিয়ে গড়ায়, কোথায় গিয়ে থামে, বা সর্বশেষ আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয় কিনা সেসব খবর হয়তো পরবর্তী কোনো বুলেটিনে আবারও যুক্ত হতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শাহিদুজ্জামান সাকিব। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও। দর্শক সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন এতক্ষণ আমাদের সাথে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের বাসদের সাথে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের এই বৈঠক হবে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ পর্যন্ত মোট 32টি রাজনৈতিক দল কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি চলছে। সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, শুনানির কি খবর রয়েছে আপনার কাছে? তানিয়া, 21শে আগস্টের যে লিভ টু আপিলের শুনানি সেটা সকাল 10টার পরেই কিন্তু শুরু হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতি সমন্বয়ের যে বেঞ্চ, সেখানে শুনানি শুরু হওয়ার পরে কিন্তু 11টা পর্যন্ত শুনানি হয় এবং এরপরে মাঝখানে ব্রেক দিয়ে যাওয়া হয়েছে। হয়তো 11:30টার পরে কিন্তু আবার শুনানি শুরু হবে এবং আজকে এই শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক তিনি শুনানি করেন। তো যেহেতু আবারও শুনানি রয়েছে এবং আপনি জানেন যে গত 1 ডিসেম্বর এই মামলায় যত আসামি রয়েছিল সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যেসব আসামি ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের সবাইকে খালাস দেওয়া হয়েছিল এবং যে ডেথ রেফারেন্স ছিল সেগুলোই বাতিল করে দিয়ে কিন্তু খালাস দেওয়া হয়েছিল। এবং তখন বলা হয়েছিল মুফতি হান্নান যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল তার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীতেই জনাব তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর তাদের বিরুদ্ধে মামলাটি হয়েছিল এবং সেই মামলা যেহেতু হাইকোর্ট তাদের সবাইকে খালাস দিয়েছে, এরপর কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করে এবং সেই শুনানি যেহেতু আজকে হচ্ছে এবং পরবর্তী আজ সংবাদে আমরা আপিল শুনানির বাকি সময় শুনানির পরে আজকে কি হয়, কি সিদ্ধান্ত আসে আপিল বিভাগে, সেই বিষয়টি কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তবে এখন পর্যন্ত যে বিষয় হচ্ছে সকাল 10টার পরে শুনানি হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করেছে। এখন
ব্রেক, কিছুক্ষণ পরে আবার শুনানি হবে। এই হচ্ছে এখন পর্যন্ত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার শুনানির সর্বশেষ পরিস্থিতি। তানিয়া, ধন্যবাদ শৈকত সাদিক। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও তখন। দর্শক, সহকর্মী শৈকত সাদিক ছিলেন আমাদের সাথে। ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপস্থিতি খুব না হলেও স্বস্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। তারা বলছেন, থেমে থেমে বৃষ্টি এডিস মশার বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করছে। এতে যে কোনো সময় ডেঙ্গু রোগী বৃদ্ধি পেতে পারে। তবে ঢাকার 2 সিটির স্বাস্থ্য অধিদপ্তরের এডিস মশার ঘনত্ব জরিপ বন্ধ থাকায় এই জীবাণুর গতিবিধি অজ্ঞাত রয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই বছরের সবচেয়ে বেশি ডেঙ্গু রোগীর চিকিৎসা নিয়েছে এই হাসপাতালে। স্বাস্থ্যের পরিসংখ্যান বলছে এখন এই হাসপাতালে রোগী ভর্তি আছে 14 জন। ঢাকা 2 সিটি কর্পোরেশনের মধ্যে এই বছরে এই হাসপাতালেও সবচেয়ে বেশি রোগী 6 জন মারা গেছে। তবে এই হাসপাতালে ভর্তি রোগীদের অধিকাংশ দেশের দক্ষিণের জেলা থেকে। আজকে 4 দিন ধরে জ্বর, পরে মায়ের মনে করেন হাত পা ফস হয়ে যাইতেছে। পরীক্ষা নিরীক্ষা করে এরপর এসে করলো যে ডেঙ্গু ধরা বসে। ডাক্তাররা বলতেছে মানে এখানে জ্বর আগে ছিল, মাথা ব্যথা ছিল। ঢাকার প্রতিটি হাসপাতালে কম বেশি ডেঙ্গু রোগী চিকিৎসা গ্রহণ করছে। স্বাস্থ্যের পরিসংখ্যান বলছে বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী 107 জন ভর্তি আছে বরিশাল বিভাগে। এরপর যথাক্রমে ঢাকা, সিলেট, রংপুর সহ অন্যান্য বিভাগ রয়েছে। কীটতত্ত্ববিদরা বলেন, এখন ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভর্তির হার কম থাকায় স্বস্তির সুযোগ নেই। যেহেতু থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, এটাই এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযুক্ত সময়। যে কোনো সময় এডিস মশার প্রকোপ বেড়ে যাওয়ার শঙ্কা হতে পারে। যদিও আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস ডেঙ্গুর পিক সময় হিসেবে ধরা হয়। কীটতত্ত্ববিদরা বলেন, 5 আগস্টের পর থেকে ঢাকা 2 সিটি কর্পোরেশনের এডিস মশার জরিপ কার্যক্রম স্থগিত রয়েছে। এই জরিপ স্থগিত থাকায় এডিস মশার ঘনত্ব সঠিকভাবে জানা যাচ্ছে না। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে দেখা দিয়েছে শঙ্কা। এই বৃষ্টিপাতের ফলে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে ছোট বড় পাত্রগুলো পড়ে থাকে, সেই পাত্রগুলোর মধ্যে বৃষ্টির পানি জমা হবে। সেই পানিতে এডিস মশার ডিম পারবে এবং আগামী দিনগুলোতে এডিস মশার প্রজনন খুব জ্যামিতিক হারে বাড়তে শুরু করবে। তাই এখনই এডিস মশা নিয়ন্ত্রণে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্ট জোর দেওয়া প্রয়োজন। আবহাওয়ার সাথে এডিস মশার বংশবৃদ্ধির সম্পর্কটা অনেক পুরনো। আবহাওয়াবিদরা বলেন, মে মাসের মাঝামাঝি থেকেই বৃষ্টির মাত্রাটা বৃদ্ধি পেতে থাকবে। বেশিরভাগই সম্ভাবনা সিলেট, ময়মনসিংহ ওইসব অঞ্চলে, নেত্রকোনা জেলা আর রংপুরের কিছু অংশ, আর ঢাকা হয়তো বা কিছু অংশ পেতে পারে, যেটা টাঙ্গাইল কিংবা আমাদের কিশোরগঞ্জ। এটা 12, 13, 14 মোটামুটি একই রকম ওইখানে ওয়েদার থাকতে পারে, সামান্য বৃষ্টি হতে পারে। তবে যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং সারা দেশ আস্তে আস্তে কভার হতে পারে। মেহেদী হাসান, 71, ঢাকা। মায়ের উপহার আর তার ভালোবাসা নিয়ে নরওয়ে ফিরে গেলেন দুলি ওয়ালসেন। দীর্ঘ 50 বছর পর মানিকগঞ্জে মায়ের দেখা পেয়ে নরওয়ে ফিরতে মন চাইছিল না তারপরেও ফিরতে হলো নিজের সন্তান আর জীবিকার তাগিদে। সাথে নিয়ে গেছেন মা আম্বিয়া খাতুনের ভালোবাসা, তার হাতে বানানো নকশি পিঠা আর নানা উপহার। দুলি বলছেন, তিনি বারবার ফিরে আসবেন মায়ের কাছে। মায়ের সাথে কথা বলার জন্য শিখছেন বাংলা ভাষা। আপাতত প্রযুক্তির সহায়তায় যোগাযোগ রাখবেন মায়ের সাথে। পরের বার সন্তানদেরও নিজের শেকড় চেনানোর ইচ্ছে দুলির। আরও জানাচ্ছেন শানাজ শারমিন। বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে পদ্মাপাড়ের মুক্তানগরে আবারও মায়ের ঘরে ফিরেছিলেন দুলি। তীব্র ঠান্ডার দেশ নরওয়েতে তার বড় হওয়া। বাংলাদেশে গ্রীষ্মের এমন দাবদাহে তিনি অভ্যস্ত নন। তারপরও ছুটে গেছেন শেকড়ের টানে মায়ের উঠোনে। মাকে ছুঁয়ে থাকা আর মায়ের সাথে অচেনা ভাষায় কথা বলা সবই ছিল তার কাছে উপভোগ্য। যদিও জগৎ জুড়ে মায়ের ভালোবাসা আর হাসি কান্নার কোনো অনুবাদ হয় না, সে ভাষা সার্বজনীন। লাল সবুজের এই দেশের মেয়ে দুলির প্রিয় লাল পোশাক। সঙ্গী ফ্রয়েও লাল পাঞ্জাবি পরেই গ্রামে গিয়েছেন। মেয়ের আর জামাইয়ের জন্য পোশাক, নাতি নাতনিদের জন্য সাধ্যমতো উপহার আর ভালোবাসার নকশি পিঠা তুলে দিয়েছেন মা আম্বিয়া খাতুন। মাকেও নানা উপহারে ভরিয়ে দিয়েছেন দুলি। মাতৃভূমি ছাড়ার আগে বলছিলেন, বিশাল এক পাথর জমেছিল তার হৃদয়ে। মাকে স্পর্শের পর বহু বছরের সেই পাথর কোথায় যেন বিলীন হয়ে গেছে।
মাকে ছেড়ে যেতে কিছুতেই মন চাইছে না। আমি সারা জীবন মাকে অনুভব করেছি। গতকাল তাকে স্পর্শ করে আমি অনুভব করেছি মা আসলে কি। আমার ভেতরে জমে থাকা দীর্ঘদিনের একটি পাথর ভেঙে গতকাল টুকরো টুকরো হয়ে আমাকে হালকা করে দিয়েছে। দুলির জীবনসঙ্গীও বলছিলেন তারা আবারও ফিরে আসবেন, পরের বার সাথে আনবেন সন্তানদের। আমরা বারবার আসব আশা করি। নরওয়ে ফিরে যাচ্ছি, তবে এটা শেষ নয়, শুরু। সবকিছু নতুন করে প্রস্তুতি নিয়ে আবার ফিরে আসব। আশা করি এরপরে আমার সন্তানদের নিয়ে তাদের নানিকে দেখতে আসব। এরপর যাতে কোনো দোভাষী সাহায্য ছাড়াই মা মেয়ের কথা চলে অনর্গল, তাই এখন থেকেই বাংলা শিখছেন দুলি। আশা পরের বার মায়ের ভাষাতেই যেন কথা বলতে পারেন। মা ভালোবাসে, আবার আসবো বাংলাদেশে, ভালো থেকো। বাংলাদেশে মায়ের সাথে কাটানো মধুর স্মৃতিগুলো নিয়ে বিমানবন্দরে দুলি বলছিলেন তার 50 বছরের জীবনে এ এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা, যা তার কাছে দ্বিতীয় জন্মের মতো। এই দেশ আর এই দেশের মানুষ তাকে এই দ্বিতীয় জন্মের উপলক্ষটা এনে দিয়েছে, তাই তাদের প্রতি দুলির আরও একবার কৃতজ্ঞতা। শানা শারমিন, 71, ঢাকা। ভারতের বিরুদ্ধে পাকিস্তান 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘন্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। বুধবার ভারতের বিরুদ্ধে অপারেশন বুনাইন ইন মারসুসে অংশ নেয়ার সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ারকোটের পারসুর সেনানিবাসে যান শাহবাজ। এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলেও তিনি জানান। তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনী ভারতের অহংকার মাটিতে মিশিয়ে। ভারত ভাবত পাকিস্তান প্রচলিত যুদ্ধ কৌশলে অনেক পিছিয়ে, কিন্তু পাকিস্তান সেনারা যেভাবে যুদ্ধ করেছে তা প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান শুধু প্রচলিত যুদ্ধেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও সমানভাবে প্রস্তুত। দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম যে সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থ দিবস শোক পালন করা হচ্ছে এবং সেই খবর নিয়ে আমাদের সহকর্মী ফরাদ ইবনে মালিক যুক্ত হয়েছেন। ফরাদ, এর আগে আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে অর্ধ দিবস শোক পালন করা হচ্ছে এবং একই সাথে যদি আমরা জানতে চাই সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন কিনা এবং তারা কোনো প্রতিক্রিয়া এরই মধ্যে দিয়েছেন কিনা। তানিয়া, ভিসির বাসভবনের সামনে আমি পাশে দাঁড়িয়ে আছি। আমার দুপাশ দেখতে পাচ্ছেন, ডান পাশ বাপাশ দুপাশে কিন্তু ঢাকা শহরে ঢাকা মহানগরের ছাত্রদল, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি সহ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম প্রত্যেকটা ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে আজ তারা এখানে এসেছেন। এখানে তারা প্রতিবাদ জানাচ্ছেন, সাম্য হত্যার প্রতিবাদ জানাচ্ছেন যে কী কারণে সাম্যকে হত্যা করা হলো, এখনও পর্যন্ত কেন খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কারণে এখনও পর্যন্ত নিরাপত্তা, সেভাবে বলার মতো নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, সে বিষয় নিয়ে তারা কথা বলছে। তারা বলছে ভিসি এবং প্রক্টর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটি জায়গাতে এখনো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি শিক্ষার্থীদের, যার ফলে তারা এখানে আন্দোলন করছে। কথা বলছি, আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। আজকে আপনারা এখানে কেন এসেছেন? সাম্য ভাইয়ের মৃত্যুর জন্য আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি। সাম্যকে হত্যা করা হয়েছে, কি মনে করেন যে কি কারণে, নিরাপত্তাটা কেন এখনো পর্যন্ত দিতে পারেনি? একটু জানতে চাই আপনার কাছে, এখনো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কি কারণে বিশ্ববিদ্যালয়? এটা সর্বোচ্চ প্রশাসনের ব্যর্থতা, এটা আপনারা বুঝতে পারছেন। কেননা 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে অনেক খুন হয়েছে, অনেক ধর্ষণ হয়েছে, প্রশাসনের ব্যর্থতার কারণে এগুলো হচ্ছে, এটা 100% সত্য। আমরা জেনেছি যে প্রায় 60টির মতো খুন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেল 40-50 বছরে, কিন্তু বলার মতো বিচার এখনো হয়নি। এটার কি হবে মনে করেন? আমরা মনে করছিলাম 5ই আগস্টের পরে এদেশে খুন খারাপি সব কিছু বন্ধ থাকবে, তবে এখনো 5ই আগস্টের পর আগে যেই কার্যক্রম
দর্শক, আমাদের সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন। আমরা নিশ্চয়ই ফিরবো আবারও সেখানকার খবর জানবার জন্য।